স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা এসপের একটা থিওরি লিখেছিলাম, কিন্তু সেই ভিডিওতে কোনো অঙ্ক করানো হয়নি, যদিও ভিডিওটা খুবই ছোট হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা কি করব, এসপের একটা, এই যে এসপ যে কনসেপ্টটা শিখছি, যে মানে থিওরিটা বোঝালাম, তার উপর একটা অঙ্ক করব। তারপর আমরা শিখবো হচ্ছে পার্কিউসের আর একটা টপিক আছে, সেই টপিকটা শিখবো। তারপর শিখবো কতগুলো ট্যাক্স পে পার্কিউসের নাম। ব্যাস, এই ভিডিওতে আর এমন কিছু শিখবো না। তো দেখো অঙ্কটা দেখো কি বলেছে। এ শাসমল ইজ অ্যান এমপ্লয়ি অফ এম লিমিটেড। তো এম কোম্পানির একজন এমপ্লয়ি হচ্ছে শাসমল, এ শাসমল, ঠিক আছে। হি ইজ অ্যালটেড উইথ 100 সুইট ইকুইটি শেয়ার্স অ্যাট 40 পার শেয়ার অন 1/10/2020। তো আমরা কি বলেছিলাম, এই যে এই কোম্পানিটা আছে, এই কোম্পানিটার নাম কি এম লিমিটেড, অর্থাৎ এই এম লিমিটেড এসপে লঞ্চ করেছে। এম লিমিটেডের মধ্যে এম লিমিটেড যে কোম্পানি আছে, এই কোম্পানি এসপ লঞ্চ করেছে। এসপটা আমরা আগেই বুঝেছি এমপ্লয়ি স্টক অপশন স্কিম, ঠিক আছে, বা এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান বলতে পারো। অর্থাৎ ওই কোম্পানিতে যত এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়িকে ওরা এসপের একটা স্কিম দিয়েছে, ঠিক আছে, যারা যারা শেয়ার কিনতে চায়। তো এরকমই একটা এমপ্লয়ি আছে এখানে শাসমল। শাসমলকে বলেছে 100টা শেয়ার দিয়েছে, 100টা শেয়ার দিয়েছে, ওকে অফার করেছে 100টা শেয়ার কিনতে চাও কিনা। আর 100টা শেয়ারের প্রাইস কত বলেছে দেখো, ও যদি কেনে তাহলে 40 টাকা করে কিনবে, যেহেতু কোম্পানির এমপ্লয়ি, তাই ওকে 40 টাকা করে কিনতে হবে, ঠিক আছে। তো এবার আমরা তো নিয়ম কি শিখেছিলাম, পার্কিউস কি করে বের করতে হয়, ফেয়ার মার্কেট ভ্যালু মাইনাস ইস্যু প্রাইস। ওকে ইস্যু করছে 40 টাকা করে, কিন্তু ওই দিন যেই দিন ওকে ইস্যু করছে সেদিন ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল। তা আমি একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কি না, ফেয়ার মার্কেট ভ্যালু কোন দিনেরটা নিতে হবে। ফেয়ার মার্কেট ভ্যালু সেই দিনেরটা নেব যেই দিন মানে এমপ্লয়ি অফারটা অ্যাকসেপ্ট করবে, যেই দিন অ্যাকসেপ্ট করবে সেই দিনের ফেয়ার মার্কেট ভ্যালু নেব, ঠিক আছে। সেটা 3টে পার্টে শিখিয়েছিলাম। একটা ছিল প্রথমে কোম্পানি যদি লিস্টেড থাকে, তাহলে দেখতে হবে সেই কোম্পানি কি রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ, একটা রিকগনাইজড স্টক এক্সচেঞ্জে আছে নাকি দুটোতে আছে। এই কোশ্চেনে বলেছে একটা রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ আছে, সেই রিকগনাইজড স্টক এক্সচেঞ্জটার নাম কি এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো একটা রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ থাকলে তার রুলটা কি বলেছিলাম, অ্যাভারেজ অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস, ঠিক আছে। তো মোটামুটি বুঝতে পেরেছো। তো দেখো এখানে কি করে বের করো ভ্যালু অফ পারকুইজিটস, প্রথমে লিখতে হয় ফেয়ার মার্কেট ভ্যালু, ঠিক আছে। রুলটা বলে দিচ্ছি, প্রথমে লেখা ছিল ফেয়ার মার্কেট ভ্যালু। তো ফেয়ার মার্কেট ভ্যালু, যেটা কিছুক্ষণ আগেই বললাম, ফেয়ার মার্কেট ভ্যালু কোন দিনের ফেয়ার মার্কেট ভ্যালু নিতে হবে, যেই দিন অফারটা অ্যাকসেপ্ট করবে এমপ্লয়ি, যেদিন অফারটা অ্যাকসেপ্ট করবে অর্থাৎ এক্সারসাইজ করবে, সেই দিনের ফেয়ার মার্কেট ভ্যালু নিতে হবে। তো ফেয়ার মার্কেট ভ্যালু দেখতে হবে কোম্পানিটা লিস্টেড নাকি আনলিস্টেড। তো এখানে লিস্টেড বলে দিয়েছে। লিস্টেড কটা আরএসি মানে কটা রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ লিস্টেড আছে, একটাতে থাকলে নিয়ম হচ্ছে অ্যাভারেজ অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস। তাহলে ওপেনিং প্রাইস কত বলেছিল 48 আর ক্লোজিং প্রাইস বলে 64, অ্যাভারেজ করো। তাহলে 48 প্লাস 64 ডিভাইড বাই 2, তো অ্যাভারেজ করে কত দাঁড়াচ্ছে দেখে নাও, কত দাঁড়াচ্ছে 48 প্লাস 64 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 56, এটা হচ্ছে 56। কিন্তু কতগুলো শেয়ার ওকে অ্যালট করেছে 100, তাহলে অ্যান্সার হলো এখানে 5600, ঠিক আছে, 5600। ও যদি এই যে শাসমল যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি যদি মার্কেট থেকে শেয়ার কিনতো, মার্কেট থেকে যদি 100টা শেয়ার পারচেস করতো, তাহলে ওর কত পড়তো 5600 টাকা। কিন্তু কোম্পানি ওকে কত চার্জ করেছে 40 চার্জ করেছে। তাহলে এখানে ইস্যু প্রাইস লিখছি, কত চার্জ করেছে 40, 100 ইন্টু 40 মানে কত হলো 4000 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়ের কত টাকা লাভ হলো, স্যার এমপ্লয়ের 1600 টাকা লাভ হলো। তাই এমপ্লয়ি যখন বেনিফিট পেয়ে গেল, তাহলে নিশ্চয়ই ইনকাম ট্যাক্স তো নিশ্চয়ই ওর থেকে ট্যাক্স চার্জ করবে, অর্থাৎ এই যে ট্যাক্স চার্জ করবে এটাকেই বলি আমরা পারকুইজিটস বা ভ্যালু অফ পারকুইজিটস, ট্যাক্সেবল পারকুইজিটস যা বলো তুমি বলতে পারো, ঠিক আছে। এটাকে কি লিখবো, ভ্যালু অফ পারকুইজিটস। আশা করি বোঝা গেল। তো তোমাদের এক্সামে এরকম ভাবে অঙ্ক না দিয়ে এটাও দিতে পারতো, এরকমও দিতে পারে, ডাইরেক্ট বলে দিল ফেয়ার মার্কেট ভ্যালু। এখানে যেমন ফেয়ার মার্কেট ভ্যালু 56 বের করলাম, এমনও তোমাদের বিকমের সিলেবাস এটাই বলে ফেয়ার মার্কেট ভ্যালু তোমাকে বলে দেবে। ধরো ফেয়ার মার্কেট ভ্যালু তোমাকে বলেছে 56, কিন্তু তোমার কাছে চার্জ করেছে কত 40। তার মানে তুমি ভাবো মার্কেটে যেই শেয়ারের দাম 56, তোমার কাছে যেটা 40 টাকা, 40 তোমার কাছে চার্জ করলো। তার মানে কি তোমার কাছে বেনিফিট নাকি লস, স্যার বেনিফিট, 16 বেনিফিট হল, এটাই পারকুইজিটস, ঠিক আছে। আশা করি বোঝা গেল, এটা টুকে না। তো দেখো পারকুইজিটসের আর একটাই টপিক বাকি ছিল, এই টপিকটা শেষ হয়ে গেলে
এই টপিকটা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পার্কুইজিটসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো বলছে কন্ট্রিবিউশন টু অ্যান অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, কন্ট্রিবিউশন টু অ্যান অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড বাই দ্য এমপ্লয়ার, কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 7। তাহলে এত নম্বর ধারায় কন্ট্রিবিউশন টু অ্যান অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ডের উল্লেখ আছে। অর্থাৎ কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ডে যদি এমপ্লয়ার যদি কন্ট্রিবিউট করে দেয়, এমপ্লয়ার যদি কন্ট্রিবিউট করে, কি লেখা আছে? কন্ট্রিবিউশন মেড বাই দ্য এমপ্লয়ার টু অ্যান অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড অন বিহাফ অফ দ্য এসএসসি, এসএসসির হয়ে যদি এমপ্লয়ার যদি এই ফান্ডে কন্ট্রিবিউট করে, তাহলে কি হয়েছে? নিয়মটা কি বলেছে? টু দ্য এক্সটেন্ট ইট এক্সিড ₹1,50,000 শ্যাল বি ট্রিটেড অ্যাজ ট্যাক্সেবল ইন কেস অফ অল এমপ্লয়ি। যদি সেই অ্যামাউন্টটা যদি 1.5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে তো এক্সেম্ট, 1.5 লাখ টাকা ক্রস করলে ট্যাক্সেবল ইন কেস অফ অল এমপ্লয়ি। 1.5 লাখ টাকা অবধি তোমার এক্সেম্ট, 1.5 লাখ টাকা ক্রস করলে তোমার ট্যাক্সেবল ইন কেস অফ অল এমপ্লয়ি। দেখে নাও এটা ব্যাপারটা। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করবো ট্যাক্স ফ্রি পারকুইজিটস নিয়ে। ট্যাক্স ফ্রি পারকুইজিটসটা বলার আগে বলে দিই পারকুইজিট জিনিসটা কি। এক্সট্রা বেনিফিট ফ্রম হিজ এমপ্লয়ার, এমপ্লয়ারের কাছ থেকে এমপ্লয়ি যদি কোনো রকমের এক্সট্রা বেনিফিট পায় তাকেই তো বলে পারকুইজিট, ঠিক আছে? স্যালারি আর অ্যালাউন্স ছাড়া, স্যালারি অ্যালাউন্স রিটায়ারমেন্ট বেনিফিট ছাড়া, আবার বলছি স্যালারি অ্যালাউন্স রিটায়ারমেন্ট বেনিফিট প্রভিডেন্ট ফান্ড, এই 4টে জিনিস ছাড়া এমপ্লয়ি যদি এমপ্লয়ারের কাছ থেকে কোনো রকমের এক্সট্রা বেনিফিট পায় তবে সেই বেনিফিটটা ক্যাশের মাধ্যমেও হতে পারে বা কাইন্ডসের মাধ্যমেও হতে পারে, ঠিক আছে? তাকেই বলা হয় পারকুইজিটস, ঠিক আছে? এবার দেখো পারকুইজিটস অর্থাৎ কোনো রকমের বেনিফিট পেলেই তো গভর্নমেন্ট সেই এমপ্লয়ের কাছ থেকে ট্যাক্স চার্জ করবে, কিন্তু সমস্ত বেনিফিটের ওপরই ট্যাক্স চার্জ করে না, ঠিক আছে? কিছু কিছু বেনিফিট আছে যার উপর ট্যাক্স চার্জ করবে না, এটাকেই বলা হয় ট্যাক্স ফ্রি পারকুইজিট। পারকুইজিট মানে বেনিফিট, ঠিক আছে? পারকুইজিটস মানে বেনিফিট, সব পারকুইজিটসের ওপর ট্যাক্স চার্জ করে না। যেই পারকুইজিটসের ওপর গভর্নমেন্ট ট্যাক্স চার্জ করে না তার একটা লিস্ট তুলে ধরছি। যদিও আগে আমরা যখন প্রতিটা টপিক আলাদা করে আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম ওর মধ্যেই টপিকের মধ্যে কোনটা ট্যাক্সেবল কোনটা ট্যাক্স ফ্রি, এখন পুরো একবারে দিচ্ছি কোনগুলো ট্যাক্স ফ্রি পারকুইজিট, ঠিক আছে? বেশি বোঝানোর কিছু নেই, জাস্ট লিস্টগুলো তোমরা দেখে দেখে টুকে নাও। কি লেখা আছে? প্রথম পয়েন্ট, ফ্রি সাপ্লাই অফ ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট। তোমরা মনে করার চেষ্টা করো, আমরা মিল, রিফ্রেশমেন্ট, ফুড এগুলো শিখিয়েছিলাম। যদি অফিস আওয়ারে যদি এমপ্লয়িকে যদি এমপ্লয়ার মিল প্রোভাইড করে তাহলে এটা তো পুরোপুরি এক্সেম্পটেড, অর্থাৎ ট্যাক্স ফ্রি পারকুইজিট। আর কি? লাঞ্চ প্রোভাইড করলো রিমোট এরিয়ায়, রিমোট এরিয়ায় যদি লাঞ্চ প্রোভাইড করা হয় এটাও ট্যাক্স ফ্রি পারকুইজিট। আর কি বলেছে? নন অ্যালকোহলিক বিভারেজ, নন অ্যালকোহলিক বিভারেজটা কি বলছে? ইফ মিল ভ্যালু আপ টু ₹50 পার মিল, যদি প্রতিটা মিল ভ্যালু মানে যদি মিলের ভ্যালুটা 50 টাকা পর্যন্ত থাকে তাহলে ট্যাক্স ফ্রি পারকুইজিট। প্রতিটা মিলের ভ্যালু যদি 50 টাকা পর্যন্ত থাকে তাহলে ট্যাক্স ফ্রি পারকুইজিট, 50 টাকার উপর হয়ে গেলে ট্যাক্সেবল, ঠিক আছে? তো তাহলে প্রথম পয়েন্টটা বোঝালাম। সেকেন্ড পয়েন্টটা কি? ইউজ অফ মুভেবল অ্যাসেট। মুভেবল অ্যাসেট তোমরা নাম শুনেছো, উদাহরণ ল্যাপটপ, কম্পিউটার, এগুলো মুভেবল অ্যাসেটের মধ্যে পড়ে, কিন্তু আদার দেন মোটর কার, এটা মাথায় রাখবে, আদার দেন মোটর কার, কারণ মোটর কারের রুল আমরা আলাদা করে শিখেছি, ঠিক আছে? তো এমপ্লয়ারের কোনো রকমের মুভেবল অ্যাসেট, ল্যাপটপ, কম্পিউটার, এইগুলো যদি এমপ্লয়ি বা এমপ্লয়ের ফ্যামিলির কোনো মেম্বার ইউজ করে, কি পারপাসে ইউজ করে? পার্সোনাল ইউজ, তাহলে এটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। আচ্ছা, আর কি বলেছে? ইন্টারেস্ট ফ্রি লোন। আচ্ছা, লোনটা আমরা লোনের একটা ভিডিও দিয়েছিলাম, মানে পারকুইজিট শিখিয়েছিলাম, তারপর অঙ্ক করেছিলাম। সেখানে কি বলা ছিল? খুব সিম্পল কথা বলেছিল, এমপ্লয়ি দরকারে যদি এমপ্লয়ের কাছ থেকে যদি লোন নেয়, যতই লোন নিক, মানে যতগুলো লোন নেবে সমস্ত লোন মিলিয়ে টোটাল যদি 20,000 টাকা পর্যন্ত থাকে তাহলে ট্যাক্স ফ্রি পারকুইজিট, 20,000 টাকা ক্রস করলে ট্যাক্সেবল। অর্থাৎ লোনটা আমি যদি এমপ্লয়ার থেকে লোন নিই, লোনের টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে ট্যাক্স ফ্রি, 20,000 টাকা ক্রস করলে ট্যাক্সেবল পারকুইজিট। আচ্ছা, এবার যদি এমপ্লয়ার কাছ থেকে এমপ্লয়ি লোন নেয়, মেডিকেল লোন কোনো এমপ্লয়ির কোনো ট্রিটমেন্ট হবে বা এমপ্লয়ির ফ্যামিলির কোনো মেম্বার ট্রিটমেন্ট হবে, তার জন্য যদি লোন নেওয়া হয় এটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। পরও কি বলেছে? বলছে ইন্টারেস্ট ফ্রি লোন নট এক্সিডিং ₹20,000 অ্যান্ড লোন টেকেন ফর দ্য পারপাস অফ মেডিকেল ট্রিটমেন্ট, ট্যাক্স ফ্রি পারকুইজিট, মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তো তা বলছে এনি পারকুইজিট অ্যালাউড আউটসাইড ইন্ডিয়া। আচ্ছা, এটা কি বলেছে আমি বলছি, ধরো কোনো রকমের গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি কর্মচারী, ঠিক আছে, কোনো কাজের সূত্রে কর্মসূত্রে যদি ফরেনে যায়, গভর্নমেন্ট এমপ্লয়ি ফরেনে যাচ্ছে কর্মসূত্রে, মানে সরকারি কোনো কাজে যাচ্ছে, তো সেই এমপ্লয়ি যদি কোনো রকমের পারকুইজিট পায় সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলছি, সে যদি অ্যালাউন্সও পায় সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি,
ঠিক আছে, অর্থাৎ এক্সেমটেড। এখানে কি লিখে দেখো, এটাই লেখা আছে, এনি পারকুইজিট অ্যালাউড আউটসাইড ইন্ডিয়া টু এনি সিটিজেন অফ ইন্ডিয়া হু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয় রেন্ডারিং সার্ভিসেস আউটসাইড ইন্ডিয়া। ঠিক আছে, তার মানে কোনো ইন্ডিয়ান এমপ্লয়ি বা বলতে পারো কোনো রকমের গভর্নমেন্ট এমপ্লয়ি যে কিনা সিটিজেন অফ ইন্ডিয়া, সে যদি কর্মসূত্রে যদি ফরেনে যায় অর্থাৎ আউটসাইড অ্যাব্রডে যায় তাহলে সে যেই পারকুইজিট পায় সেটা কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট বলেছে কনভেয়ান্স ফেসিলিটি। আচ্ছা, আর একটা কি বলছে, কনভেয়ান্স ফেসিলিটি, আমি এমপ্লয়ি, আমি বাড়ি থেকে অফিস যাব, আবার অফিস থেকে বাড়ি আসবো, বা আমি বাড়ি থেকে আমি কোথায় যাবো, আমি ফ্যাক্টরিতে যাব, যেখানে জব করি সেখানে যাবো, সেখান থেকে বাড়ি আসবো, এরকম পারপাসে যদি কোনো কনভেয়ান্স ফেসিলিটি দেয়, এটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিটের মধ্যে পড়ে। এখানে বলছে কনভেয়ান্স ফেসিলিটিস প্রোভাইডেড টু দ্য এমপ্লয়ি ফর জার্নি বিটুইন হোম অ্যান্ড অফিস অর প্লেস ওয়ার্ক, মানে হোম থেকে অফিস, অফিস থেকে হোম, বা আদারওয়াইজ এরকম করতে পারো তুমি হোম টু প্লেস ওয়ার্ক, প্লেস ওয়ার্ক টু হোম। বোঝা গেল। নেক্সট বলেছে কনভেয়ান্স ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজ। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের যদি কনভেয়ান্স ফেসিলিটি দিই, সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। ঠিক আছে, এটা লিখেছি, কনভেয়ান্স ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজেস। নেক্সট বলেছে টেলিফোন এক্সপেন্সেস। টেলিফোন, সে টেলিফোনের মধ্যে মোবাইল ফোনটাও কভার হবে। টেলিফোন এক্সপেন্সেস প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। কোম্পানি থেকে যদি টেলিফোনের বিলটা ভরে দেয় তাহলে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু স্টাফ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। এমপ্লয়ার যদি স্টাফ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যদি কন্ট্রিবিউট করে, সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। নেক্সট কি বলেছে, মেডিকেল ফেসিলিটি। ঠিক আছে, যেটা আমি আগেও পড়েছি, মেডিকেল ফেসিলিটির উপর একটা ভিডিও করেছি, অনেক বড় ভিডিও হচ্ছে, একটা কি দুটো ভিডিও হচ্ছে মেডিকেল ফেসিলিটির উপর। তো এমপ্লয়ার যদি এমপ্লয়িকে বা এমপ্লয়ি ফ্যামিলির কোনো মেম্বারকে যদি মেডিকেল ফেসিলিটি দেয়, সেটা ট্যাক্স ফ্রি পারকুইজিট। দেখতে হবে ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে। ট্রিটমেন্টটা যদি এমপ্লয়ারের হাসপাতালে হতে পারে, বা এমপ্লয়ারের রিকগনাইজ কোনো হাসপাতালে হতে পারে, বা এমনও হতে পারে এমপ্লয়ার নিজস্ব নার্সিং হোমে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, সব ট্যাক্স ফ্রি পারকুইজিট। ঠিক আছে, তো আর একটা কথা, ধরো বাইরে কোনো এমপ্লয়ের হাসপাতাল নেই, এমপ্লয়ার নার্সিংহোম নেই, এমপ্লয়ার রিকগনাইজ কোথাও নেই, কিন্তু বাইরে কোনো নার্সিংহোম থেকে ট্রিটমেন্ট করানো হলো, সেক্ষেত্রে এমপ্লয়ি ইনিশিয়ালি পেমেন্ট করে দিল, পরবর্তীকালে এমপ্লয়ার টাকাটা রিএম্বার্স করে দিল, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। এগুলো সব বলেছিলাম, নতুন কিছু বলছি না আমি এগুলো। ঠিক আছে, তো তারপর কি বলেছে, এডুকেশনাল ফেসিলিটি টু দ্য চিলড্রেন অফ অ্যান এমপ্লয়ি ইজ অ্যান ইনস্টিটিউশন ওন্ড অর মেনটেন বাই দ্য এমপ্লয়ার and when cost of education does not exceed ₹1000 per month per child। এটাও কিন্তু বুঝিয়েছিলাম, এডুকেশনাল ফেসিলিটি নিয়ে বুঝিয়েছিলাম। ধরো এমপ্লয়ারের যে মানে কি বললাম, আবার বলছি, এমপ্লয়ির যদি কোনো চিলড্রেন থাকে, ঠিক আছে, তাদের পড়াশোনার জন্য যাবতীয় খরচ যদি এমপ্লয়ার পেমেন্ট করে, তাহলে পারকুইজিটের মধ্যে পড়বে। কিন্তু দেখতে হবে সে কোথায় পড়াশোনা করছে। ঠিক আছে, সে এমপ্লয়ারের স্কুলে পড়াশোনা করতে পারে, ঠিক আছে, বা বাইরেও পড়াশোনা করতে পারে। দেখতে হবে সেক্ষেত্রে কি দেখতে হবে, তোমাকে দেখতে হবে যে পার চিলড্রেনের খরচটা 1000 টাকা পর্যন্ত যদি থাকে তাহলে ট্যাক্স ফ্রি, 1000 টাকা ক্রস করলে ট্যাক্সেবল। তাহলে কি বললাম, বোঝা গেল? তার মানে এখানে যতগুলো বললাম, এখানের মধ্যে কোনগুলো স্যার বেশি ইম্পর্টেন্ট, আমাদের স্যালারির অঙ্ক করতে গেলে কোন জিনিসগুলো খুব কাজে লাগবে, আমি বলছি যেটা খুব কাজে লাগবেই সেটা তোমাদের পড়তে হবে। টেলিফোন এক্সপেন্স খুব কাজে লাগবে, অঙ্কের মধ্যে থাকবে টেলিফোন এক্সপেন্স পেড বাই এমপ্লয়ার, কি করবে তোমাকে মাথায় রাখতে হবে। মেডিকেল এক্সপেন্সটা থাকবে, মেডিকেল এক্সপেন্স পেড বাই দ্য এমপ্লয়ার। এডুকেশনাল ফেসিলিটি থাকবে, এই তিনটে তুমি পাবেই। আচ্ছা, ইন্টারেস্ট ফ্রি লোন, এটা পাবে 3 নম্বর, এটা পাবে। আর কি পেতে পারো এখান থেকে তুমি, আর কি পেতে পারো, আর সেরকম কিছু পাবে না। খুব জরুরি এটা পেতে পারো, এই যে ফ্রি সাপ্লাই গুডসের এই পয়েন্টটা। তো বোঝা গেল এখান থেকে যে 10টা পয়েন্ট বলে, তোমাদের ইম্পর্টেন্ট 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা পয়েন্ট মনে রাখতে হবে, কারণ স্যালারি যখন বড় অঙ্ক দেবো এই অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে, জানা না থাকে তুমি লিখতে পারবে না কোনটা ট্যাক্স ফ্রি পারকুইজিট। আরও কিন্তু 10টা পয়েন্ট দেবো, ঠিক আছে, এইগুলো আগে টুকে নাও ভালো করে। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর কি বলেছে, ট্যাক্স অন নন মনিটারি পারকুইজিট পেড বাই দ্য এমপ্লয়ার অন বিহাফ অফ এমপ্লয়ি। মানে নন মনিটারি পারকুইজিট মানেটা বোঝায়, দেখো পারকুইজিটসের মধ্যে কি বলেছিলাম, কিছু ক্যাশেও হতে পারে, মানে বেনিফিটগুলো কিছু ক্যাশেও হতে পারে, আবার কিছু কাইন্ডেও হতে পারে। মনিটারি পারকুইজিট মানে ক্যাশ পারকুইজিটসের কথা বলছে, নন মনিটারি পারকুইজিটস মানে হচ্ছে কাইন্ডস। মানে ধরো এমপ্লয়ার যদি এমপ্লয়িকে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে, তো নন মনিটারি পারকুইজিটস। তো এর উপর যে ট্যাক্সটা হবে না, সেটা তো এমপ্লয়িকে পেমেন্ট করতে হবে। তো এমপ্লয়ির পেমেন্ট করার বদলে সেই টাকাটা এমপ্লয়ার পেমেন্ট করে দিচ্ছে। তার মানে ট্যাক্স অন নন মনিটারি পারকুইজিট,
নন মনিটারি পারকুইজিট তো তোমার ট্যাক্সেবল, এমপ্লয়ির হাতে ট্যাক্সেবল, ঠিক আছে, ইন হ্যান্ডস অফ এমপ্লয়ি ট্যাক্সেবল। কিন্তু কিন্তু ওর উপর যত টাকা ট্যাক্স হবে সেই ট্যাক্স যদি এমপ্লয়ার ভরে দেয় তাহলে সেটাও কিন্তু মানে তোমার ট্যাক্স ফ্রি পারকুইজিটের মধ্যে চলে আসবে, মাথায় রাখবে ট্যাক্স ফ্রি পারকুইজিট। তারা বলছে কি 12 নম্বর বলছে অ্যাকোমোডেশন প্রোভাইডেড ইন রিমোট এরিয়া, রিমোট এরিয়ায় যদি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় সেটা কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। তারপর কি বলেছে, বলছে অ্যাকোমোডেশন প্রোভাইডেড ইন হোটেল অন ট্রান্সফার অফ এমপ্লয়ি আপ টু 15 days। শিখিয়েছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন করার সময় যদি এমপ্লয়িকে যদি হোটেলে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যদি হোটেলে প্রোভাইড করা হয় আপ টু 15 days তাহলে ট্যাক্স ফ্রি, 15 days ক্রস করলে ট্যাক্সেবল। নেক্সট বলেছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন টু মেম্বার অফ পার্লামেন্ট, মানে এমপি, ঠিক আছে, যারা লোকসভার ভোটে যায় তাতে এমপি বলে, তো মেম্বার অফ পার্লামেন্টে যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। তারপর কি বলেছে, তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন টু জাজেস অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় সেটাও ট্যাক্স ফ্রি পারকুইজিট। তাহলে রিক্রিয়েশন ফেসিলিটি, রিক্রিয়েশন ফেসিলিটি মানে হচ্ছে এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট ফেসিলিটি, যদি এন্টারটেনমেন্ট ফেসিলিটি টু কোথায় গেল, রিক্রিয়েশন ফেসিলিটি টু আ গ্রুপ অফ এমপ্লয়ি, ঠিক আছে, কোম্পানিতে যতজন এমপ্লয়ি সমস্ত এমপ্লয়িকে যদি রিক্রিয়েশন ফেসিলিটি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ট্যাক্স ফ্রি, কিন্তু কিছু সিলেক্টেড এমপ্লয়িকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ট্যাক্সেবল পারকুইজিট। তারপর কি বলেছে ট্রেনিং অফ এমপ্লয়ি, কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা জব করে তাদের যদি ট্রেনিং দেওয়া হয় সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। তারপরে গিফট, গিফট ইন কাইন্ড, গিফট ক্যাশও হতে পারে কাইন্ড হতে, ক্যাশ তো ট্যাক্সেবল, গিফট যদি ক্যাশের মাধ্যমে দেওয়া হয় তা ট্যাক্সেবল, কিন্তু গিফট ইন কাইন্ড এটা ট্যাক্স ফ্রি পারকুইজিট তত অবধি হবে গিফটের ভ্যালু যদি 5,000 টাকা হয়, 5,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, 5,000 টাকা ক্রস করলে ট্যাক্সেবল। তাহলে গুডস সোল্ড বাই দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার যদি গুডস বেচে কাকে, এমপ্লয়িকে অ্যাট কনসেশনাল রেট সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। তো হচ্ছে হেলথ ক্লাব স্পোর্টস ফেসিলিটি প্রোভাইডেড ইউনিফর্মলি টু অল এমপ্লয়ি, হেলথ ক্লাব ফেসিলিটি স্পোর্টস ফেসিলিটি এই সমস্ত ফেসিলিটি যদি কোম্পানির সমস্ত এমপ্লয়িকে সমানভাবে প্রোভাইড করা হয় তাহলে কিন্তু ট্যাক্স ফ্রি, কিন্তু আবার যদি সিলেক্টেড দিয়ে দেয় তাহলে সেটা ট্যাক্সেবল। নেক্সট কি বলেছে পেমেন্ট অফ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটাও ট্যাক্স ফ্রি পারকুইজিট। তারপর স্কলারশিপ টু এমপ্লয়ি অর হিজ চিলড্রেন, এমপ্লয়িকে যদি স্কলারশিপ দেওয়া হয় বা তার চিলড্রেনকে যদি স্কলারশিপ দেওয়া হয় সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। আর কি বলেছে মোটর কার, মোটর কার আমরা শিখেছি, মোটর কার প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, ইউজটা কি পারপাসে করবে, এমপ্লয়ি যে মোটর কারটা ইউজ করবে কি পারপাসে, যদি অফিসিয়াল পারপাসে ইউজ করে তাহলে ট্যাক্স ফ্রি পারকুইজিট। তো এখানে আমি কটা পয়েন্ট লেখালাম, 23টা পয়েন্ট লেখালাম, আরও পয়েন্ট থাকতে পারে, এ কটা পয়েন্ট পড়ে রেখো, ঠিক আছে, তো এ কটা পয়েন্ট পড়ে রেখো, কোনোদিনই থিওরি দেবে না, তবুও আমি লিখে দিলাম, বাট আমরা যখন স্যালারির বড় বড় অঙ্ক করব তখন কতগুলো লাইন দিয়ে দেবে, পারকুইজিটের কয়েকটা আইটেম দিয়ে দেবে, তুমি যদি না জানো কোনগুলো ট্যাক্স ফ্রি পারকুইজিট তাহলে ওখানটা ওইগুলো ছেড়ে দিতে হবে, ঠিক আছে, আর না হলে অন্য কিছু লিখে দেবে, ভুল হয়ে যাবে, নাম্বার কাটা যাবে। তো যাই হোক বোঝা গেল, এত অবধি দেখে নাও, এখনো পর্যন্ত ট্যাক্সের ইনকাম স্যালারি যা যা হয়েছে সবগুলো প্রথম দিয়ে একবার রিভাইজ করে নাও, নাহলে কিন্তু পরের অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে।